তখন আমি স্যারকে বললাম, স্যার, আপনি এত সুন্দর পাকা পাকা ডালিমগুলো আপনার কি চোখে পড়ে না? ও স্যার, আমার এত সুন্দর সুন্দর ডালিমগুলো অনেক দিন ধরে ব্যবহার করা হয় না। আপনি একটু খেয়ে দেখেন না স্যার, অনেক মিষ্টি, অনেক রস ডালিমের ভিতর, খুব মজা পাবেন। তখন স্যার বলে, হ্যাঁ ঠিকই বলেছ, কিস্তি বেজে গেল 8 মাসের, এখন তো তোমার এই টসটসে ডালিমই খেতে হবে। কিস্তিওয়ালা যখন কিস্তি নিতে আসে, কিস্তিওয়ালাকে আমি কোনো কিস্তি দিতে পারি না। 8 মাস হয়ে গেল, আমি তাকে একটা কিস্তিও দিতে পারলাম না। তারপর থেকে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম যে আমি কি করব, কিভাবে সংসার চালাবো, আর কি গ্রামে কী বা কাজ আছে। পরে আশেপাশের বাসায় কিছু কাজ করে দিতাম, বিনিময়ে সে আমাদেরকে খাবার দিত, আমি 3 বেলা খাবার খেতাম। কিন্তু এতগুলো টাকা মানুষের কাছ থেকে নিছি, কিস্তি, এগুলা রেখে তো ভিটামাটি ছেড়ে কোনো জায়গা যেতেও পারি না। চিন্তায় টেনশানে পড়ে গেলাম। তারপর থেকে ভাবলাম কিছু একটা ব্যবস্থা করতে হবে। পরে কিস্তিওয়ালা আসলো, কিস্তিওয়ালা এসে চিল্লাচিল্লি শুরু করে দিল, টাকার জন্য ব্যবহার খারাপ করতে লাগলো। অনেক চিল্লাচিল্লি, অনেক ব্যবহার খারাপ করলো, কিন্তু আমার অনেক কষ্টও লাগলো। তখন আমি চিন্তা করলাম যে না, একটা ব্যবস্থা করতেই হবে, না হয়তো পুলিশের কাছে আমাকে কিস্তিওয়ালা দিয়ে দিবে, পুলিশ আমাকে ধরে নেবে। পরে চিন্তা করলাম যে আমি তো দেখতে শুনতে অনেক সুন্দরী, আর কিস্তিওয়ালাও অনেক স্মার্ট, আর তাছাড়া কিস্তিওয়ালা একটা পুরুষ মানুষ, আর আমি একটা মেয়ে মানুষ। একটা মেয়ে হয়ে যদি ছেলে মানুষকে অফারটা দিই তাহলে কেমন হয়? অবশ্যই রাজি হবে, কারণ মেয়ে মানুষ কিছু বললে এটা ফেলতে পারে না। হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা হলো একটা কিস্তিওয়ালাকে কিভাবে খেললো, কেনই বা খেললো, সেই গল্পটাই আজকে তোমাদেরকে শোনাবো। তো আমার সোনালক্ষ্মী বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরোটাই শুনতে থাকো। টেনে দেখলে গল্পের মজা বুঝবে না, তাই বলছি কানের মধ্যে একটা হেডফোন লাগিয়ে নাও। তো শুরু করা যাক আমার এই গল্পটি। আমাদের অভাবের সংসার। গ্রামের খেতে কাজকাম করতে আমার স্বামীর আর ভালো লাগে না, কারণ যে টাকা বেতন পায় প্রতিদিন 500 টাকা, কিন্তু প্রতিদিন তো আর কাজ হয় না, মাঝে মধ্যে একটু আধটু কাজকাম হয়, তা দিয়ে সংসার ভালো মতো চলেও না। তাই কিছু জায়গা জমি বিক্রি করে, আর কিছু বন্ধক রেখে, আর কিছু কিস্তির উপর টাকা নিয়ে আমি আমার স্বামীকে সৌদি আরবে পাঠাই। টাকা খরচ করে যখন বিদেশে পাঠালাম, তারপর আমার স্বামীর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। আমাকে বলল ওখানে নাকি কি সমস্যা হয়ে গেছে, তাই সে এখানে পড়ে আছে, কাজকাম নাই। আমাকে বলল কোনো রকম সংসার চালাও, আমার আশা বাদ দাও, আমি যে বিপদের মধ্যে আছি, কাজকাম ঠিক না হইতে কোনো কিছুই বলতে পারবো না, আর আমিও এখানে কোনো বাউ বুঝতে পারতেছি না। এভাবে একদিন কথা বলল, তারপর থেকে আমার স্বামীর কোনো খোঁজ খবর নেই। কিন্তু দুঃখের বিষয় একটাই, কিস্তিওয়ালা যখন কিস্তি নিতে আসে, কিস্তিওয়ালাকে আমি কোনো কিস্তি দিতে পারি না। 8 মাস হয়ে গেল, আমি তাকে একটা কিস্তিও দিতে পারলাম না। তারপর থেকে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম যে আমি কি করব, কিভাবে সংসার চালাবো, আর কি গ্রামে কী বা কাজ আছে। পরে আশেপাশের বাসায় কিছু কাজ করে দিতাম, বিনিময়ে সে আমাদেরকে খাবার দিত, আমি 3 বেলা খাবার খেতাম। কিন্তু এতগুলো টাকা মানুষের কাছ থেকে নিছি, কিস্তি, এগুলা রেখে তো ভিটামাটি ছেড়ে কোনো জায়গা যেতেও পারি না। চিন্তায় টেনশানে পড়ে গেলাম।
তারপর থেকে ভাবলাম কিছু একটা ব্যবস্থা করতে হবে। পরে কিস্তিওয়ালা আসলো। কিস্তিওয়ালা এসে চিল্লাচিল্লি শুরু করে দিল। টাকার জন্য ব্যবহার খারাপ করতে লাগলো। অনেক চিল্লাচিল্লি, অনেক ব্যবহার খারাপ করলো, কিন্তু আমার অনেক কষ্টও লাগলো। তখন আমি চিন্তা করলাম যে না, একটা ব্যবস্থা করতেই হবে, না হয়তো পুলিশের কাছে আমাকে কিস্তিওয়ালা দিয়ে দিবে, পুলিশ আমাকে ধরে নেবে। পরে চিন্তা করলাম যে আমি তো দেখতে শুনতে অনেক সুন্দরী, আর কিস্তিওয়ালাও অনেক স্মার্ট, আর তাছাড়া কিস্তিওয়ালা একটা পুরুষ মানুষ, আর আমি একটা মেয়ে মানুষ। একটা মেয়ে হয়ে যদি ছেলে মানুষকে অফারটা দিই তাহলে কেমন হয়? অবশ্যই রাজি হবে, কারণ মেয়ে মানুষ কিছু বললে তা ফেলতে পারে না। পরে সে রাজি হলো, আর কিস্তিওয়ালাও আমার বাসায় আসলো। প্রতি সপ্তাহে একদিন করে আসে। আমি বললাম, আজকে কিস্তি না দিতে পারলে হয়তো আপনি পুলিশের কাছে ধরিয়ে দিবেন, না হয়তো বড় স্যারের কাছে দিয়ে বিচার দিবেন, না হয় সাথে করে আপনি অফিসে ধরে নিয়ে যাবেন। আপনার যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু আমার একটা রিকোয়েস্ট স্যার, আমি খুবই বিপদে পড়েছি, না পারতাছি আপনি টাকাগুলা দিতে, আর না পারতাছি গ্রামের মানুষের টাকাগুলা দিতে। এখন আমি মেয়ে মানুষ, বিশ্বাস করে আমার স্বামীকে আমি টাকাগুলো এনে দিয়েছি, কিন্তু আমার স্বামীর তো তার সমস্যা। সে আমাকে জানিয়ে দিল যে ওখানে কোনো কাজকাম নেই, সে অনেক কষ্টে আছে। কবে কাজকাম হবে জানি না, আমার আশা বাদ দিয়ে দিও। তুমি যেভাবেই হোক একটা ব্যবস্থা করে চলো। এই কথা বলার পর আমার স্বামী এ পর্যন্ত আর যোগাযোগ করতে পারে নাই। 8 মাস হয়ে গেল স্যার, এখন আমি কি করব? জমি জামা ভিটামাটি সবই তো বন্ধক দেওয়া আছে, না পারি এগুলা বিক্রি করে কাউকে দেব। এখন আপনিই বলুন স্যার, আমি কি করব? আপনি আমাকে মারবেন, হাঁটবেন, পুলিশে দিবেন, ঠিক আছে আমি মানলাম, কিন্তু আমার কাছে টাকা নাই। এগুলা করে তো আপনি আপনার টাকা পাইতেছেন না। স্যার, আমি একটা মেয়ে মানুষ, অসহায় মেয়ে মানুষ, আপনি একটা ব্যবস্থা করেন না স্যার। আপনি ছেলে মানুষ, আপনি পারেন না আমার কিস্তিগুলা দিয়ে দিতে? তখন কিস্তিওয়ালা তো রেগে পায়ে রয়ে গেল, বলে আপনি কি পাগল হয়েছেন? আপনার কিস্তি আমি দেব, তাও 8 মাসের কিস্তি আমি দেব? এটা কিছুতেই সম্ভব না। তখন আমি বললাম, স্যার কেন সম্ভব না, দেন না স্যার, চেষ্টা করে। তখন আমি তার পাশে গিয়ে একটু ঘেঁষা দিয়ে বসলাম। তখন সে আরে আরে আমার দিকে তাকালো, সে বুঝতে পারলো। তখন বলে, হ্যাঁ তুমি যেহেতু মেয়ে মানুষ, বিপদে যখন পড়েছ, তোমার কিস্তির টাকাটা তো আমি দিতেই পারি। তবে আমার লাভ কি বলো? কিছু তো একটা লাভ থাকতেই হবে। কিছু যদি লাভ না থাকে তাহলে আমি কিভাবে কি করব বলো? তখন আমি স্যারকে বললাম, স্যার আপনি এত সুন্দর পাকা পাকা ডালিমগুলো আপনার কি চোখে পড়ে না? ও স্যার, আমার এত সুন্দর সুন্দর ডালিমগুলো অনেক দিন ধরে ব্যবহার করা হয় না, আপনি একটু খেয়ে দেখেন না স্যার, অনেক মিষ্টি, অনেক রস ডালিমের ভিতর, খুব মজা পাবেন। তখন স্যার বলে, হ্যাঁ ঠিকই বলেছ, কিস্তি বেজে গেল 8 মাসের, এখন তো তোমার এই টসটসে ডালিমই খেতে হবে। তারপর এভাবে 8 মাস পর্যন্ত দিয়ে দিয়ে আমার কিস্তির সব টাকা শোধ করলাম। এভাবে আমি কিস্তির থেকে মুক্তি হলাম। তো বন্ধুরা, যারা কিস্তি উঠাইছ, আমার মতো এই ভুলটা কেউ করো না। কিস্তি উঠিয়ে নিজের দেশে কিছু করার একটা চেষ্টা করো। দেশে বিদেশে পাঠিয়ে কোনো লাভ নেই, কারণ কোনো রকম যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু কিস্তিওয়ালা তোমাকে ছাড়বে না। তাই আমি নিজেকে দিয়ে কিস্তিওয়ালার কাছে মুক্তি হলাম। তাই আমি যে ভুলটা করেছি, তোমরা সেই ভুলটা করো না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।
আল্লাহ, বাই বাই।